শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের চ্যানেলে সরাসরি স্টুডিও থেকে আয়োজন, আপনাদের প্রিয় আয়োজন এবং আপনাদের সবসময়কার প্রতিদিনকার চ্যানেলের আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি আজকের তারকাকথনের আয়োজনে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকের এই প্রিয় আয়োজনে আমাদের প্রিয় একজন মানুষের উপস্থিতি আমাকে ভীষণ আনন্দিত করেছে, আশা করবো আপনাদেরকে আনন্দিত করবে। এবং তার পরিচয় পর্ব আসলে দরকার নেই, তারপরে তার পরিচয় দিতেই হয় আসলে আনুষ্ঠানিকতার কারণে। তিনি আমাদের প্রিয় শিল্পী, প্রিয় অভিনয় শিল্পী ফজলুর রহমান বাবু। এবং বাবু ভাই তার গত 22 আগস্ট তার জন্মদিন ছিল এবং সেই জন্মদিনে তিনি ব্যস্ত ছিলেন বলে আমরা তাকে পাইনি, তবে আজকে আমরা তাকে ম্যানেজ করতে পেরেছি, তিনি এসেছেন। এবং স্বাগত প্রথমেই বাবু ভাই, এবং জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, বিলেটেড হ্যাপি বার্থডে। হ্যাঁ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং বাবু ভাই জন্মদিন পালন করতে খুব একটা পছন্দ করেন না, এটা আমরা সকলেই জানি, বাট আমরা তো পেয়েই যাই আপনাকে। তারপরে জন্মদিনের একটু জন্মদিন থেকে যদি একটু ফেরত আসি, যেহেতু আমরা সবাই আপনাকে শিল্পী হিসেবে খুব ভালো করেই চিনি, শিল্পী সত্তাকে খুব ভালো করে জানি ইনফ্যাক্ট, কিন্তু আপনার ছোটবেলাটা সম্পর্কে যদি আজকে একটু যাই, বাবু ভাই নিশ্চয়ই বলবেন ছোটবেলাটা কেমন ছিল? ছোটবেলায় জন্মদিন নিশ্চয়ই পালন করা হতো না ওইভাবে? আমরা আসলে এটা জানতামই না। আসলে আমরা যখন ছোট ছিলাম, আর বাংলাদেশের মধ্যবিত্ত পরিবার যারা, আমরা তো মফস্বল জেলা শহরের মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের এই রেওয়াজটা ছিল না আমাদের সময় একেবারে একদম কথাই না না। এটা হয়তো খুব উচ্চবিত্ত পরিবার এটা ছিল। এটা তো বেসিক্যালি এটা একটা ওয়েস্টার্ন কালচার আসলে। হ্যাঁ, আবার এটাও ঠিক যে আমাদের পরিবারে কেউ হয়তো বলেও নাই, হয়তো গল্পের ছলে মা কখনো বলেছে যে তুমি হয়তো আষাঢ় মাসে 2 তারিখে হয়েছো, আচ্ছা, আর তুমি ওই হয়তো শ্রাবণ মাসের 25 তারিখে হচ্ছে, এরকম বলা হতো। আবার আমাদের যারা সনাতন ধর্মে তাদের কোষ্ঠীতে লেখাও থাকতো। হ্যাঁ, আবার এটাও ঠিক যে অনেকে হয়তো প্রপারলি জানতো না, স্কুলের হেড স্যার দিয়ে দিত। স্কুলের হেড স্যার ওই ক্লাস 9-এ যখন রেজিস্ট্রেশন তখন স্যার জন্ম তারিখ দিয়ে দিত। তো এরকম নানান গল্প আছে। তবে আমাদের এইটা এই মূলত 80-র দশক থেকে আমরা এইটা যখন থিয়েটার করা শুরু করেছি, ঢাকা শহরে সেটেল হয়েছি, বন্ধু বান্ধবরা তখন আমরা একজন বৈশাখীতে যখন আপনি কাজ করতেন, বৈশাখী ফরিদপুরে। আচ্ছা আচ্ছা, আমি মূলত 83 সাল থেকে কাজ শুরু করেছি আরণ্যকে। হ্যাঁ। তো ওই সময় থেকে আমরা বন্ধু বান্ধবরা এই একটু একটু করে তখন এইটা আমার জন্মদিন পালন করাটা শুরু করি। আমরা সবাই মিলে খেতাম আর কি। হ্যাঁ, যার যেদিন জন্মদিন সে ট্রিট দিত আর কি। কোনো জায়গায় আমরা খেতাম। এখন তো আমরা সবাই আপনার জন্মদিন পালন করি, আপনার ভক্তরা করে। প্রথম কবে কি বলবো, কৈশোরে তো না নিশ্চয়ই, আপনি যৌবনে এসে মনে জন্মদিন পালন করা শুরু করলেন। প্রথম জন্মদিন কবে পালন করেছিলেন মনে আছে কি? মানে ওইভাবে বলতে পারবেন? এক্স্যাক্টলি মনে নাই, তবে মনে আছে যে আমরা আরণ্যকের বন্ধু বান্ধবদের নিয়ে সেখানেই শুরু করি, আমরা জন্মদিন পালন করতাম। চমৎকার। এবং বাবু ভাই, আমরা যতটুকু জানি যে আপনার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন এবং বিভিন্ন জায়গায় আপনাকে থাকতে হতো, স্কুলও নিশ্চয়ই চেঞ্জ করতে হয়েছে। হ্যাঁ, স্কুল অনেক চেঞ্জ করতে হয়েছে। সেই স্মৃতিটা একটু শুনি না, ছোটবেলায়। হ্যাঁ, যেমন একদম ছোটবেলায় যে প্রথম স্কুলে গেলাম সেটা ছিল খুলনায়। আচ্ছা, আমার সেই স্কুলের নাম ছিল ভিক্টোরিয়া ইনফ্যান্ট স্কুল। আমি এখনো, সেটা আজকে থেকে বহু বছর আগের কথা, প্রায় 66 সালের কথা। হ্যাঁ, তো সেই স্কুলে পড়তাম এবং সেই স্কুলে সব স্মৃতি আমার মনে আছে। আমাদের বাসাটা কোথায় ছিল মনে আছে। খুলনাটাই সবচাইতে বেশি মিস করি। আরও অনেক জায়গায় থেকেছি, যশোরে গিয়েছি আব্বার সাথে, আব্বু কুষ্টিয়াতে ছিলেন, তারপর নানান জায়গায় ছিলেন, কিন্তু খুলনাটা আমরা বেশি দিন ছিলাম এবং ওইটাই আমার স্মৃতিতে মানে শৈশবের স্থায়ী হয়েছে। হ্যাঁ, স্থায়ী হয়েছে, মানে ওখান থেকে শুরু আসলে স্মৃতিটা আমার, যে স্কুল শুরু হয়েছে। খুলনা তো চমৎকার শহর ভাই, কেমন ছিল স্মৃতি? হ্যাঁ, খুলনা তো আমার যদি আমার বাড়ি ফরিদপুরে, জন্মস্থান ফরিদপুরে, কিন্তু যেহেতু ওই শৈশবটা কেটেছে ওখানে, তা আমার মনে হয় যে ওইটা আমার জন্মস্থান একদম। হ্যাঁ, বুঝতে পারি। এবং আমি এখন আমি মানে বৃদ্ধ হয়ে গেছি বলা যায়, এখনো খুলনা গেলে ওই স্কুলের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, ওই যে বাড়িতে আমরা একটা পুরনো, এটা বোধহয় অ্যাবেন্ডেন্ড প্রপার্টি ছিল, সেই বাড়িতে আমরা সরকারি কর্মকর্তারা থাকে না, পুরনো ওই সময় থাকতো, তখন তো ইস্ট পাকিস্তান এটা, তো ওই বাড়ির সামনে এখনো দাঁড়াই। কিছু কিছু বাড়ি ভেঙে নতুন হয়ে গেছে। তো ওই এক ধরনের স্মৃতি কাতরতাও ভুগি ওখানে গেলে। হ্যাঁ, অনেক স্মৃতি আছে ওইখানে। মানে শিল্পী তবে একটা দুঃখ আছে খুলনার, সেটা হচ্ছে যে আমি ওই শৈশবে যাদের সাথে
পড়েছি অথবা যাদের সাথে খেলাধুলা করেছি তাদেরকে আর কাউকে খুঁজে পাইনি আমি। খুঁজেছিলেন? হ্যাঁ, খুঁজেছি, কিন্তু পাইনি। কেউ কেউ বলেছে যে আমি হয়তো তোমার সাথে এরকম মানে আপনাদের এরকম অনুষ্ঠান দেখে বলেছে, আমিও কিন্তু ওই সময় পড়তাম, কিন্তু আমি ঠিক মানে বুঝতে পারি না আসলেই পড়েছে কিনা। সে নাম ধরে বন্ধুগুলো আর সেই যে 2-4 জন ছিল আর কি, তারা কে কোথায় আছে এটা খুঁজে পাইনি আর। এটা ভীষণ খারাপ লাগা তার, মানে ওখানে খোঁজার পরে না পাওয়া। হয়তো অনেকে বিদেশে চলে গেছে ভাইয়া, তারা নিশ্চয়ই যোগাযোগ করার চেষ্টা করে, অথবা সে জানেই না, হয়তো সেই হয়তো জানে না যে আমি সেই মানুষ। আচ্ছা, হ্যাঁ, এইটাও একটা হতে পারে কিন্তু। হ্যাঁ, এটা এই হওয়ার নাহলেও, তা না হলে হয়তো সে এখন যেহেতু ফেসবুক আছে, হ্যাঁ, ফেসবুকের কল্যাণে সে হয়তো বলতো যে হ্যাঁ আমি ওই সময় ওই জায়গায় পড়েছি। হ্যাঁ, তবে 2-1 বন্ধু যারা ওই সময় ওই স্কুলে পড়েছে তারা 2-1 যোগাযোগ করে, কিন্তু দেখা হয় নাই তাদের সাথে। আবার কখনো মনে হয় যে ও কি আসলেই পড়তো, নাকি 1 বছর সিনিয়র ছিল, নাকি একটু 1 বছর জুনিয়র ছিল, বা কিন্তু হয়তো পড়েছে। কিন্তু ওই যে বাড়িতে যাদের আমরা যে বিল্ডিংয়ে থাকতাম, সেই বিল্ডিং এর ছেলেরা, দোতলায়, একতলায় যারা থাকতো, পাশের বিল্ডিংয়ে যারা, তারা। এভাবে একটা প্রশ্ন তাহলে জিজ্ঞেস করতে হয় যে ছোটবেলার সহপাঠীদের কারোর সঙ্গে কি যোগাযোগ এখন আছে কোন স্কুলের বা কলেজে? না, স্কুলের যারা, তারপরে তো আমি যখন ক্লাস 5-6 থেকে ফরিদপুর এসে ভর্তি হলাম, তখনকার সব বন্ধুদের সাথে এখনো, তখনকার বন্ধুদের সাথে সব। কিন্তু ওই 1 থেকে 4-5 পর্যন্ত খুলনাটা মিস হয়ে গেছে। খুলনাটা মিস হয়ে গেছে। ফরিদপুরের সবাই আছে, তবে ফরিদপুরে আমাদের অনেক বন্ধুরা আছে যারা দেশের বাইরে চলে গেছে। বিশেষ করে আমাদের সাথে প্রচুর সনাতন ধর্মের যারা আর কি, এটা আমি বলতে চাই না, তারপর বলতে হয়। হ্যাঁ, তো ওরা তো 71 পরবর্তী সময়ে, 75 পরবর্তী সময়ে ওরা কিন্তু অনেকেই অন্য অন্য জায়গায় চলে গেছে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গেছে আমার অনেক বন্ধুরা। ওদের সাথে যোগাযোগ হয়, ওই ওরা ফেসবুকে হয়তো ইয়ে করে, কিন্তু দেখাটা হচ্ছে। আমি ওদেরকে অনেক মিস করি। একসঙ্গে না, একসঙ্গে স্কুলে পড়তাম, একসঙ্গে খেলতাম, আবার ওই যে প্রাইভেট পড়তাম স্যারের কাছে ব্যাচ ধরে ধরে। হ্যাঁ, ওই একসাথে। তখনও প্রাইভেট পড়তো সবাই ওই সময়? 9-10 গিয়ে তো পড়তে হতো। সায়েন্সের সাবজেক্টগুলো পড়তাম না, ইলেকটিভ ম্যাথ, তারপরে ফিজিক্স, এগুলো তো আমরা স্যারদের কাছে পড়তাম, ব্যাচ ধরে পড়তাম, ইংলিশ। এবং জন্মদিনের দিন বাবু ভাই, আমার মনে হয় যে আসলে ওই দিন আসলে মায়েরও জন্মদিন, কারণ একটা মায়ের মাদারহুডের জন্ম হয় সেই দিন, আসলে সন্তানের জন্মের মধ্য দিয়ে। মার কথা একটু শুনবো, মাকে নিয়ে যদি বলেন। হ্যাঁ, মা তো আসলে মানে মাকে অনেক, আমার মাও মারা গেছেন, চলে গেছেন আর কি প্রায় 30 বছর আগে। আমার বাবা চলে গেছেন 50 বছর আগে। তো সেদিক থেকে আমরা একটু অল্প বয়সী, অনেক বাবা অনেক বেশি অল্প বয়সে, এবং মাও চলে গেছেন আর কি। তো মা তো আসলে সারাক্ষণই ভেতরে থাকে আসলে। মা যে শুধু ওই আমার জন্মদিনে বা একবারই না, মানে গত 30 বছর ধরে মা নেই, বা 50 বছর ধরে আমার বাবা নেই, কিন্তু মাকে মনে পড়ে না বা বাবাকে মনে পড়ে না এরকম কোনো দিন নাই। এবং যত সময় যাচ্ছে তত বেশি মনে পড়ছে এরকম? হ্যাঁ, মনে তো পড়ে, আমার মনে হয় আর কি যে এরকম মনে হয়। আর যেহেতু বাড়িতে মায়ের একটা ছবি আছে, বাবার একটা ছবি আছে, চোখে পড়লেই তো মার কথা মনে পড়ে, বাবার কথা। তবে বাবার অনেক স্মৃতি আস্তে আস্তে একটু ইয়ে হয়ে গেছে, কারণ 50 বছর আগে আমার বাবা চলে গেছেন। তবে একটা খারাপ লাগে, যেটা যে আমার বাবা আমাকে নিয়ে ছোটবেলায় সিনেমা দেখতে যেতেন, সত্যি, এবং আমি আমার বাবার সাথে সিনেমা দেখতে গেছি, এবং মায়ের সাথে আম্মাকেও নিয়ে যেতেন। তো আমি এটা জানি যে আমার বাবা খুব সিনেমা পাগল ছিল, এবং যে কোনো সিনেমা রিলিজ হলেই সে তার অফিসের লোকজনদের টিকিট কাটাতো, এবং আমাকে নিয়ে যেত। আমাকে একটু বেশি সিনেমা করতে বোধ হয়। তো সেই সিনেমাতে যে আমি এখন অভিনয় করি, হ্যাঁ, এটা যদি আমার বাবা বেঁচে থাকতেন দেখতে পাননি, খুব খুশি হতেন আর কি। একেবারেই দেখতে পাননি। এত বড় আমার বাবা যখন মারা গেছেন তখন তো আমি মাত্র স্কুলের ক্লাস 10-এর ছাত্র আর কি তখন। তো খুশি হতেন অনেকে, এটা খারাপ লাগে। আবার আম্মাও চলে গেছেন, আম্মা দেখছেন আমি থিয়েটার করি, অনেকে বলে থিয়েটার করে, নাটক করে। তো যখন থেকে আমি টেলিভিশনে বা ফিল্মে অনেক বেশি রেগুলার হচ্ছে, তখন সেই সময়টা পায় না আর কি। এই কষ্টটা আমার ভিতরে কষ্টের, তাই না? এই কষ্টটা আছে আর কি।
যদি দেখতে বাবা মা তাহলে হয়তো খুশি, হয়তো দেখছেন, নিশ্চয়ই দেখছেন, অনেক খুশি হতো। নিশ্চয়ই দেখছেন। এবং বাবার সঙ্গে স্মৃতির কথা বলেন, একজন সরকারি চাকরিজীবী সিনেমা পাগল হয় খুব ডেডলি কম্বিনেশন কিন্তু, এবং সেখান থেকে কি ইন্সপিরেশনটা পেলেন আসলে, মানে সিনেমাতে কাজ করবো একদিন? আসলে কিভাবে টুকরো এত ভেতরে ছিল, ভেতরে ছিল, হয়তো রক্তের মধ্যেও আছে, তাই না, ওই টানটা। হয়তো আমার পূর্বপুরুষদের মধ্যে এমন হতে পারে, আমার দাদা বা আমার নানা, তারাও হয়তো যাত্রা পাগল ছিল বা নাটক পাগল, তখন তো যাত্রা হতো, সেটাই হয়তো আমি ক্যারি করেছি। ওইখান থেকে আমার আগ্রহটা তৈরি হয়েছে, ঝোঁকটা তৈরি হয়তো রক্তের ভেতর থেকে, এই প্রবণতাগুলো। আর বাকিটা তো নিজের চেষ্টা করে, চর্চা করে, সাধনা করে, প্রপার শিক্ষাটা নিয়ে তারপরে কাজটা। একদম। এই যে অভিনয়ের যে যাত্রাটা, সেই যাত্রায় নিশ্চয়ই ভালো ভালো বন্ধুও তো পেয়েছেন ভাইয়া। হ্যাঁ, নিশ্চয়ই। আমার বন্ধু, বিশেষ করে যারা আমরা ফরিদপুরে শুরু করেছিলাম, সেখানে অল্প কিছুদিন অনেক ভালো মানুষ পেয়েছি সেখানে ফরিদপুরে। আর আপনি যদি বলেন যাদেরকে আরণ্যকের সঙ্গে যুক্ত হয়েছি, এখানে মামুন ভাইকে পেয়েছি, এখানে মানে তার ছাত্রই আমি আসলে, নাজমান আনোয়ারকে পেয়েছি। আমার বন্ধুদের মধ্যে মান্নান হীরা, আজিজুল হাকিম। মান্নান হীরা নামটা খুব জনপ্রিয় নাম। হ্যাঁ, আব্দুল্লাহ আল মাহমুদ, হ্যাঁ, সালাউদ্দিন লাবলু, শাহ আলম দুলাল, এরকম বন্ধুদের পেয়েছি। গানে ভাইয়া ঝোঁকটা কবে থেকে হয়েছিল? মানে আমরা গায়ক হিসেবে আপনাকে চিনি। গানটা আমি আসলে ছোটবেলা থেকে শুনতাম, গাইতেন? হ্যাঁ, ওই গানের সঙ্গে একটা সিনেমার সম্পর্ক। আচ্ছা, কি সেটা শুনেন? সম্পর্কটা যে আমাদের বাসাটা, খুলনার যে বাসাটা ছিল, সেটা সিনেমা হলের খুব কাছাকাছি। আচ্ছা আচ্ছা। এবং তখনকার সিনেমার সাউন্ড সিস্টেম কিন্তু মাইক অনেক লাউড ছিল, লাউড ছিল, এবং পেছন দিক থেকে পাড়ার মহল্লার সবাই শুনতে পারত এখন কোন দৃশ্য চলছে। মানে পেছন থেকে শোনা যেত, সাউন্ডটা লিঙ্ক করতো আর কি। তখন তো এত চমৎকার সিস্টেম, অ্যাকুস্টিক সিস্টেম ছিল না। তো ওই যে গান শুনতাম, যে ওইটাই গুনগুন, হ্যাঁ, ওইগুলা শুনে শুনে আমার মুখস্থ থাকতো আর কি। হ্যাঁ, শুনতে পেতাম তো আমি। আর ওই ছোটবেলার কথা মনে আছে, তখন তো অনেক গান নির্ভর সিনেমা ছিল, যেমন রূপবান, হ্যাঁ, বা অরুণ বরুণ কিরণমালা, হ্যাঁ, সাত ভাই চম্পা, ওই সময়কার ছবি। কিন্তু ইস্ট পাকিস্তানের শেষ সময়, স্বাধীনতার আগে মা গাইতেন গান। তো ওই গানগুলো যে শুনতাম, ওগুলো গুনগুন করে গাইতাম। ওখান থেকে ধীরে ধীরে গানের প্রতি আগ্রহ। তারপরে আমি প্রচুর রেডিও শুনতাম। আচ্ছা, প্রচুর রেডিও শুনতাম। এবং আমার খুব প্রিয় একটা অনুষ্ঠান ছিল, ওই যেমন দুর্বার একটা অনুষ্ঠান ছিল, বাংলাদেশের অনেক চমৎকার গান হইতো। আর একটা ছিল আকাশবাণী কলকাতার একটা পূর্বাঞ্চলীয় শ্রোতাদের জন্য একটা অনুরোধের আসর। হ্যাঁ, আপনি অনুরোধ করতেন নাকি ভাই? হ্যাঁ, অনুরোধ করতে পারতেন? হ্যাঁ হ্যাঁ, আমরা চিঠি লিখতাম। হ্যাঁ, এবং ঠিকানাটা আমার মনে আছে, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন, কলকাতা 7,00,001। বাবা, সেটা আমার মনে আছে। আমি সেই তখন অনেক লিখেছেন নাকি ভাই? হ্যাঁ, লিখেছি। হ্যাঁ, কিন্তু তখন গান শুনতাম চমৎকার চমৎকার, যেমন আরতি মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তারপরে এই তরুণ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, আর কিশোর কুমার, হেমন্ত মান্না, এরা তো এদের গান আমরা ভীষণভাবে শুনতাম। লিখতেন, পড়তে সত্যি গানের প্রতি গান ভালোবাসাটা, আবার গুনগুন করে সেটা গাইতাম। কিন্তু গানটা ওইভাবে শেখা হয়নি। কিন্তু আমি যখন থিয়েটারের সঙ্গে যুক্ত হই 78-এ, এবং আস্তে আস্তে তারপরে আরণ্যকে আসলাম, তখন বুঝলাম, বিভিন্ন ওয়ার্কশপ করলাম, নাটক সম্পর্কে জানলাম, অভিনয় সম্পর্কে জানার চেষ্টা করলাম। তখন বুঝলাম যে অভিনয়ের সাথে গানটার সম্পর্ক খুব গভীর এবং নিবিড়। একজন অভিনেতাকে আসলে পরিপূর্ণ অভিনেতা হতে হলে তাকে আসলে গানটাও জানতে হবে, গানটা জরুরি জানা। আপনি বেশ ভালোই গান গান, আমরা সবাই আপনার গান, কিন্তু আমি নিজেকে পরিচয় দিই না। দিন না, আমরা দিই। এবং সম্প্রতি আপনি শেষ গানটি কোনটা করলেন? মনটা যদি মমি হতো, এই গানটি কি আপনার করা, বা শেষ গান কবে গিয়েছেন? হ্যাঁ, এটা একটা গান করেছিলেন। জি। আর একটা গান গেয়েছি, সেটা বোধহয় মাসখানেক আগে রিলিজ হয়েছে। এটা একটা, এটার নাম হলো আত্মা। আত্মা কি নিয়ে করেছেন? এটা প্রেমের গান। আচ্ছা আচ্ছা। গানের কখনো কখনো তো এমনও হয় যে কাজের মাঝখানে সহকর্মীরা অনুরোধ করে বসে, গান তো গিয়ে ফেলতে বলে, তখন কি গান গিয়ে ফেলেন? সত্যি বেশিরভাগ গাই না। আচ্ছা, আমি জানি সেটি, গান গাইতে খুব একটা আগ্রহ বোধ করেন, কিন্তু সিনেমায় তো গিয়েছেন বা আপনি নিজে রিলিজ করেছেন। গাই না এই কারণে, একদম ছোটবেলার বন্ধু যারা, তাদের সাথে আড্ডা হলো এক জিনিস, কিন্তু এক জায়গায় গেলাম আর বললো যে একটা গান করেন, না সেটা তো হয় না। যেমন আমি গতকালকেই গোপালগঞ্জে, গত পরশু গোপালগঞ্জে শুটিং ছিলেন, তো ওইটা আমার
তো এলাকা, প্রথমত আমার বাড়ি ফরিদপুর, আমার শ্বশুর বাড়ি ওখানে, তো ওখানে অনেক গ্রামবাসী তারা বলছে না একটা গান একটা গান গাইলেন? হ্যাঁ, না তখন আমি শুটিং এর ইয়ার মধ্যে ছিলাম। আচ্ছা, যেখানে সেখানে বলে ফেলে। হ্যাঁ, তো সেখানে তো হয় না। তা আমিও একটু দুষ্টামি করে বললাম যে আচ্ছা মনে করেন যে আমি গায়ক না, আমি একজন ফুটবল প্লেয়ার, তাহলে আপনি কি আমাকে বলতেন যে আমাদের উঠানে একটু মনে করেন আমি অনেক বড় ফুটবল প্লেয়ার, অনেক পপুলার, গাইতে বলে আমাকে কি বলতেন যে উঠানের মধ্যে একটু ফুটবল খেলে দেখান? ও চমৎকার, হ্যাঁ সেটা তো ভালোই বলেছেন, মজা করে বললাম আর কি। হ্যাঁ ঠিক আছে। এবং গানের ব্যাপার থেকে এবার যদি আসি, সম্প্রতি আপনার কাজগুলো তো আমরা দেখেছি, সামনে কি কাজ আমাদের উপহার আসছে আপনার তরফ থেকে? যে কাজটা একদম রিসেন্ট করছি, এখনো শেষ হয় না, একটু বাকি আছে, সেটা হচ্ছে দীপ্ত টেলিভিশনের জন্য একটা সিরিয়াল খুশবু। এখানে একটু বলে রাখা ভালো, আমি কিন্তু অনেক দিন ধরে কোনো সিরিয়াল করছেন না। 19 সালের পর থেকে আমি, মানে করোনার ওই সময় থেকে 20 সাল থেকে আমি আর এখন পর্যন্ত নতুন সিরিয়াল করি নাই, কারণ এটা দীর্ঘদিন সময় দিতে হয়, তারপরে অন্যান্য কাজের চাপ থাকলে ডিস্টার্বড হয়। ধরেন আমি একটা চলচ্চিত্রের শুটিংয়ে গেছি, সেখানে সিরিয়ালের জন্য প্রত্যেক মাসে আমাকে ডেট দিতে হচ্ছে, তারাও ডিস্টার্বড হয়, আমিও একটা চাপের মধ্যে থাকি, তো সেই কারণেই মূলত করি না। আবার এটাও ঠিক যে খুব কোয়ালিটির সিরিয়াল এখন হয় না। আচ্ছা, আপনি হয়তো এখন যদি 20টা সিরিয়ালের কথা বলেন, হয়তো 2টা-3টা আছে যেটা ভালো দেখা যায়, বাকিগুলো আসলে দেখা যায় না। হ্যাঁ, পরিবারের সঙ্গে, হ্যাঁ এইটাও একটা কারণ। তো অনেকদিন পরে আবার একটা সিরিয়াল করলাম, ভালো লেগেছে, এটা স্ক্রিপ্ট আমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আর ওদের একটা দাবিও আছে, আমি তো আর বাইরের মানুষ না, এই ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকে হয় ভাই, নাহলে বন্ধু, নাহলে ছোট ভাই, তাদেরও একটা দাবি থাকে, সেই জায়গা থেকে করছি, তবে আমি এনজয় করছি খুশবু নাটক। আচ্ছা, খুশবু সম্পর্কে একটু বলবেন নাকি, মানে গল্পটা কি আপনার ভালো লেগেছে? একটা গ্রামের একটা মেয়েকে নিয়ে গল্প। আচ্ছা, ওকে, সেখানে আপনার চরিত্র রয়েছে। এবং আর কি চলচ্চিত্র কি সামনে আসবে? চলচ্চিত্র তো করছি, কিন্তু আসলে খুব বেশি চলচ্চিত্র তো হচ্ছে না। হ্যাঁ, এই আমাদের চলচ্চিত্রগুলো হলো এই ঈদকে কেন্দ্র করে, 2টা ঈদকে কেন্দ্র করে চলচ্চিত্র চান, এর বাইরে কিছু হচ্ছে অনুদানের ছবি। তো অনুদানের ছবির মধ্যে করেছি একটু ছোট ছোট অল্প অল্প কাজ বাকি আছে। এই মুহূর্তে চলচ্চিত্রের কোনো কাজ নাই, তবে এই মুহূর্তে কয়েকটা ওই যে আমরা একক নাটক বলি, 40-50 মিনিটের নাটক, এগুলো কয়েকটা নাটক করলাম। তবে আপনাকে আরেকটা কথা বলি, যে আমাদের সার্বিকভাবে আমাদের এই নাটকের এই ইন্ডাস্ট্রি, আমি ইন্ডাস্ট্রি বললাম, এখানে কিন্তু কাজ অনেক কমে গেছে, এবং আমাদের অনেক শিল্পীরা, অভিনেত্রী আছেন যারা হয়তো এটা করেই চলতেন, অভিনয়টা করেই অনেক আছে চলে, তারা প্রত্যেকেই কিন্তু একটা এখন আর্থিক সংকটের মধ্যে আছে। কমার কারণটা কি বলা যাবে? এটা ইনভেস্টমেন্ট হয়তো কমে গেছে, বা যারা নাটক বানাতেন প্রডিউসাররা, তারা কোনো কারণে হয়তো নিরুৎসাহিত হয়েছেন, অথবা মনে করছেন যে এই রাজনৈতিক অবস্থার মধ্যে আমি ইনভেস্ট করব, কি হবে, হ্যাঁ দেখি সামনে কি হয়, ওয়েট করছে, হয়তো দেখছে, এটা হতে পারে। ওটিটিতে তো অনেক কাজ হচ্ছে বাবু ভাই, সেখানে আপনি কাজ করতে, যে ফ্লোটা আসছিল ওটিটি সেটা একটু কমে গেছে। একটা আসে না, মানে একটা হয়তো ধরেন যে চোরকি একটা করতেছে, একটা হইচই করছে, একটা কম্পিটিশন হাই স্ক্রিন করছে, সবাই চেষ্টা করছিল যে ওরটা যেতে আমি ভালো করবো, আমারটা যেতে ও ভালো করবে, কিন্তু সেই জায়গাটা একটু থেমে আছে। এটা ঠিক, আপনি আমার কাছে মনে হচ্ছে যে সবাই মনে একটু অবজার্ভ করছে, দেখি কি হয় আসলে। হ্যাঁ, তারপর কাজ তো চলতেই থাকবে, বাবু তো কাজ করবেনই আমাদের জন্য নিশ্চয়ই। এবং সিনেমার যে জায়গাটা, সেটা তো আপনি অনেক অন্যরকম ভাবে ভালোবাসেন সিনেমাকে, আমি যেটা বুঝি। সব কাজই ভালোবাসেন, আমি সব মাধ্যমকেই ভালোবাসি। হ্যাঁ, এবং অন্যরকম কিছু চরিত্র আপনি আমাদেরকে উপহার দিয়েছেন সিনেমাতে, বিশেষ করে আমি বলছি এই কারণে। এবং চরিত্র হয়তো ছোট, কিন্তু অনেক সিগনিফিকেন্ট করেছেন আপনি, যেগুলা কি বলবো, মানে সারা জীবন থেকে যাবে, এবং খুব অসাধারণ চরিত্র করেছেন আপনি। এবং গানও সেখান থেকে তোমরা পেয়েছি আসলে শুরুতেই, তাই না, পর্দায়, মনপুরা থেকে। এর মধ্যে যদি বলতে বলি আজকে, যে পিছনে ফিরে যদি তাকান, একটা চরিত্র বা দুটো চরিত্র যেটা আপনার করতে খুব অন্যরকম লেগেছে, বা পরবর্তীতে আপনি বুঝেছেন যে চরিত্রটা এতটা সিগনিফিকেন্ট হয়েছে, সেটা কোনটা বলবেন? এটা প্রথমেই যদি বলি আমি, সেটা হচ্ছে তৌকির আহমেদের মনপুরা একটা তৌকির আহমেদের অজ্ঞাতনামা।
হালদা তো করেছেন। তারপরে গিয়াসউদ্দিন সেলিমের মন পোড়া, হ্যাঁ, তারপরে আরেকটা ছবি করেছিলাম এনামুল করিম নির্ঝরের আহা, আর প্রথম যেটা সেটা হচ্ছে আবু সাইদের শঙ্খনাদ। হ্যাঁ, এটা বলা যায় আমার একেবারে প্রথম দিকের ছবি আর কি, দ্বিতীয় ছবি আর কি। প্রথম ছবিটা ছিল আব্দুল আল মামুন সাহেবের বিহঙ্গ, আর তারপর পরে আমি করেছি শঙ্খনাদ, জানতাম, সরি, হ্যাঁ শঙ্খনাদ। হ্যাঁ, ওইটা একটু মোটিভেশনাল ফিল্ম ছিল, কিন্তু ফিল্ম মানে ফুল লেন্থ ফিচার। আব্দুল আল মামুন স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতা কি আজকে বলবেন? মামুন ভাইয়ের সাথে তো কাজ করা শুরু করেছে একেবারে টেলিভিশনের শুরু থেকে। বিরাট লোক উনি, আপনি যদি আজকে একটু বলেন তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল সেই সময়? তাদের কাছ থেকে আমরা শিখেছি। হ্যাঁ, ডেফিনেটলি, ওরা তো আমাদের গুরুজন। কেমন লেগেছে তার চাইতে বড় কথা, প্রতিটি মুহূর্তে তাদের কাছ থেকে আমরা শিখেছি। আচ্ছা, আর মামুন ভাই, আব্দুল আল মামুন ভাই তো শুধু ডিরেক্টর না, উনি একজন অভিনেতা, উনি একজন শিক্ষক, উনি একজন নাট্যকার। সুতরাং প্রতিটি মুহূর্তেই আমরা তার কাছ থেকে শিখেছি। তো সেই জায়গা থেকে বলবো যে এই ক্যারেক্টারগুলো তো অসাধারণ। এছাড়া আমি অসংখ্য নাটকও করেছি, যেগুলো একেবারে অসংখ্য নাটক, ভিন্ন ভিন্ন চরিত্র আর কি, ভিন্ন ভিন্ন চরিত্র, যেগুলো আমার কাছে এখন মনে হয় যেগুলো ফিল্ম হলে হয়তো অন্যরকম হতো। কেন এগুলো ফিল্ম হলো না? যেমন গিয়াসউদ্দিন সেলিমের ধরেন পাপপুণ্য, ভয়, তারপরে মাসুম আজিজের যেমন মন মিতুয়া, মামুন ভাইয়ের যেমন আদিম, হ্যাঁ, তারপরে দানব, হ্যাঁ, এরকম অসংখ্য নাটক করেছি। সবার নামে এই মুহূর্তে বলতে পারলাম না, কিন্তু এরকম অসংখ্য নাটক করেছি যেগুলো মনে হয়েছে যে আমি একটা ফিল্ম করছি। সেই পরিমাণ ডেডিকেশন সেখানে দিয়েছিলেন। এবং নাটক কি মিস করেন নাকি একটু একটু বাবু ভাই? আমার মনে হয় নাটকের সেই যজ্ঞটা বা সেই সেটটা কি মিস করেন কিনা এখন, ওই যেহেতু আগের মতো নাটক হচ্ছে না? এখন অনেকগুলো কারণে মিস করি তো অবশ্যই। এখন ধরেন যে আগে একটা নাটক যখন আমরা যাদের নাম বললাম তাদের নাটক যখন করতাম, রিহার্সাল করতাম, তারপরে একদিন বসে ডিরেক্টর ব্রিফিং আসলে কি চায় আমাদের কাছে, ক্যারেক্টারটা নিয়ে ব্রিফিং দিত, হ্যাঁ, আমরা অ্যানালিসিস করতাম, তারপরে 3 দিন 4 দিন শুটিং করতাম। হ্যাঁ, আর এখন সব কিছু মিলিয়ে, তাদেরও আমি দোষ দেব না, বাজেট টাজেট সব কিছু মিলিয়ে সব ডিরেক্টরের চেষ্টা করে একদিনের মধ্যে শেষ করতে। তো যেই নাটক আমরা আগে 4 দিন শুটিং করেছি, 3 দিন শুটিং করেছি, তার আগে 2 দিন রিহার্সাল করেছি, সেই নাটক শুধুমাত্র ওই পিডিএফে পাঠাই দিল স্ক্রিপ্টটা, ওইটা পড়ে সেটে চলে গেলাম একদিনের মধ্যে। সেটা কি আপনার কখনো প্রতিবাদ জানাননি যে আমরা এইভাবে কাজ করতে চাই না? কেন বলেন? আমি সাধারণত করি না। আচ্ছা, এখন প্রতিবাদ হলো এটা আমার ক্ষমতা কতটুকু আছে? আমি না, আমি আমার ক্ষমতা হচ্ছে যে আমি বলতে পারি কেন ভাই একদিনে করো। হ্যাঁ, আমি হয়তো বলতে পারি না ভাই আমি করবো না, কিন্তু আমি তো ওকে 2 দিন করতে বাধ্য করতে পারবো না, কারণ তো হ্যাঁ, সে তেমন না যে সে আমাকে বলছে যে না আমি একদিনেই করি, বিষয়টা এরকম না। সে আসলে বলে যে একদিনে করতে আমি বাধ্য, অন্য প্রসঙ্গ নির্ভর আর কি। হ্যাঁ, আমি বাধ্য হই আর কি, তাই না? আমাদের তো বাজেট নেই, সেই বিক্রি করতে পারি না। টেলিভিশন থেকে কাজ করতে করতে সিনেমার পরে ভাইয়া আপনার ক্যারিয়ারে ওটিটিও আসলো হঠাৎ করে। হ্যাঁ, ওটিটি যখন থেকে শুরু হয়েছে, একদম শুরু থেকেই আছেন সেখানে এবং ভালোই কাজ করেছেন সেখানে। ওটিটিতে কাজ করে কি মনে হলো? যেমন নাটক কম হচ্ছে সেটা নিয়ে একটা যেমন খারাপ লাগা আছে, ওটিটি যখন আসলো তখন নিশ্চয়ই ভালো লেগেছে বা খারাপ লেগেছে? অবশ্যই ভালো লেগেছে, কারণ ওটিটি আসার পরে আমরা আবার মনে করলাম যে হ্যাঁ, ওটিটিও এক ধরনের ওই নাটকের মতোই, শুধু দেখতে হয় অন্যভাবে পয়সা দিয়ে, আসলে টেলিভিশন নাটকের মতো। তো ওইটার একটা নতুন আমি আশান্বিত হলাম যে না, এখন অনেক বেশি বাজেট নিয়ে, হ্যাঁ, অনেক ধরে ধরে আমরা কাজ করব এবং ভালো ভালো কাজ হবে, দর্শক প্রশংসা করবে। আর এটা যেহেতু একটা কম্পিটিশনের ব্যাপার আছে, একটা ভালো জিনিস না হলে দর্শক সাবস্ক্রাইব করবে না, টাকা দিয়ে তো সে সাবস্ক্রাইব করবে না। তো এবং শুরুটা হলো ভালোই, এবং আমরাও কিছু কিছু ভালো কাজ করলাম, কিন্তু এইখানে আবার একটা অন্য প্রবণতা আসলো যে এইটা আসলে আমাদের ওটিটি যারা তৈরি করে তারা তো মূলত প্রভাবিত হয়েছে নেটফ্লিক্স থেকে, অ্যামাজন প্রাইম থেকে, তারা তো ওই সমস্ত জায়গার যে কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো আবার তারা এই দেশীয় কন্টেন্টের মধ্যে মিক্স করার চেষ্টা করলো। যেমন তার মধ্যে যেমন ভালো জিনিস আছে, কিন্তু খারাপ জিনিস আছে, স্ল্যাং আছে, তারপরে নিউডিটি আছে তার মধ্যে এক ধরনের, তাই না? এটা নিয়ে আমরা প্রথম দিকে অনেক লেখালেখি করেছি, অনেক পড়েছি। তো এইগুলো আবার হঠাৎ করে আমাদের এখানে চলে আসে। এখন
আমেরিকা বা ওই স্পেনের ওই ওখানকার অঞ্চলে, সংস্কৃতি। ইউরোপের ওই অঞ্চলে যারা যেভাবে কথায় কথায় যেটা বলে, আমরা সেটা বলতে পারি না আসলে। ওরা মা বাবার সামনে এটা বলে, কিন্তু আমরা ওই জাতীয় শব্দ আমার বড় ভাই, সিনিয়র 2 বছরের বড় সিনিয়র যে ভাই, তার সামনে আমরা এটা বলি না। এটা ধীরে ধীরে কিন্তু অনেক প্রভাব ফেলছে। হ্যাঁ, প্রভাব ফেলছে আর কি। এইটা আমার কাছে ভালো লাগে না, কিন্তু এর বাইরেও অনেক ভালো ভালো কাজ আমরা করেছি। যেমন আমি যেটা ওই বছরের সেরা ওটিটি হয়েছিল খাঁচার ভিতর অচিন পাখি। জি জি জি, তাই না? তা খাঁচার ভিতর অচিন পাখি তো অন্যরকম। হ্যাঁ, এটা বলা যায় একটা পলিটিক্যাল হ্যাঁ, তো এরকম অনেক ভালো ভালো কাজ। এর মধ্যে কিন্তু ভালো কাজ আসছে, যেমন তৌকির আহমেদের ধূসর প্রজাপতি ইতিমধ্যে শুরু হয়েছে। হ্যাঁ, উৎসব দেখেছেন নিশ্চয়ই? হ্যাঁ, উৎসব আমি দেখেছি। কেমন লেগেছে ভাইয়া? হ্যাঁ, ভালো। উৎসব তো প্রেক্ষাগৃহেই দেখেছি আমরা। একটা চমৎকার ছবি। সিনেমা এতদিন পর একটা এরকম সিনেমা দেখে কেমন মনে হলো সেটা একটু জিজ্ঞেস করছি। হ্যাঁ, না, একদম ডিফারেন্ট টেস্ট। এবং তানিম নূরকে অবশ্যই ধন্যবাদ দিব, এবং সে একটা নতুনভাবে গল্পটাকে উপস্থাপন করেছে। এই যে তার উপস্থাপন, গল্প বলার যে ভঙ্গিটা, সেটা একটা আমাদের কাছে নতুন এবং খুবই মিডল ক্লাস। এবং আমরা যারা ওই ছোটবেলার বয়সে আমরা একটু নস্টালজিয়া কিন্তু করেছি যে আমাদের কাছে দেখা অনেক চরিত্র, এবং তার প্রেজেন্টেশন অনেক সুন্দর, অনেক আধুনিক। হ্যাঁ, প্রেজেন্টেশন অনেক আধুনিক, সুন্দর। এরকম কাজ আবার হলে তো ভালোই লাগবে। হ্যাঁ, অবশ্যই। আর একটা সব সিনেমা একরকম হবে। হ্যাঁ, সেই ধরেন যে আমি তাণ্ডবে অভিনয় করেছি, তুফানে অভিনয় করেছি, বরবাদে অভিনয় করেছি, সব সিনেমা এরকম হবে কেন? নানান রকম সিনেমা হইতে হবে। এখানে তাণ্ডব হবে, উৎসব হবে, আবার ওই মনপুরার মতো সিনেমা হবে। একটা মনপুরারও দরকার আছে আসলে। হ্যাঁ, আবার ওই যে অজ্ঞাতনামার মতো সিনেমা হবে, হালদার মতো মুভি হবে, সব ধরনের মুভি হবে। সত্যি চমৎকার বলছেন বাবা ভাই। আপনার সকল ভক্তদের একটা চাওয়া থাকে প্রত্যেকবারই শেষে একটা গান যদি আপনি গাইতে গাইতে যদি আজকে আয়োজন শেষ করেন। গল্প করতে করতে সময় শেষ হয়ে গেল। অনেক কিছু জানার আছে এখনো, তারপরে আমি জানি ফজলুর রহমান বাবু সম্পর্কে জানতে গেলে আসলে একটা এপিসোড যথেষ্ট নয়। আসলে প্রত্যেকবারই আমরা একদম দাঁড় কাকের মতো একদম দাঁড়িয়ে যাই, একদম দাঁড়িয়ে শেষ করে দিই। আমরা আজকের আয়োজন শেষ করব। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আমাদের প্রিয় মানুষের সঙ্গে আলোচনা চলছিল, আড্ডা চলছিল, তার কাছ থেকে গান শুনতে শুনতে আপনাদের জন্য আজকে বিদায় নিব বরাবরের মতোই। বাবা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে অনেক ধন্যবাদ জন্য। জন্মদিনের শুভেচ্ছা আরও একবার। অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, গান তো যখন গাইতেই হবে, যে কোনো একটা যেটা মনে আসে, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি ওই যে মেয়েটি এখন কোথায় যাবে, ওই ছবিতে আজকে মনে পড়লো গাজী মাজহারুল আনোয়ার, ওনার সম্মানে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে করি। ওনার লেখা ছিল এবং আমাদের ইমন শাহর সুরে ছিল এটা। আমার মাথায় যত চুল, তার চেয়ে বেশি হইল ভুল। আমার মাথায় যত চুল, তার চেয়ে বেশি হইল ভুল। সামনে নদী ডাইনে বাজে, দুই পাশে দুই কুল। আমি কোন কুলেতে পাড়ি দেব, কোনটাই আমার কুল। আমার মাথায় যত চুল, তার চেয়ে বেশি হইল ভুল।